আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইসরায়েলি সেনাদের লাশের মিছিলে যোগ হয়েছে আরও কয়েকজন ইহুদির নাম। গাজা উপত্যকায় তীব্র লড়াই চালিয়ে যাচ্ছেন ফিলিস্তিনি যোদ্ধারা। তাদের হাতে বহু সেনা হতাহতের পাশাপাশি ড্রোন, হেলিকপ্টার সহ বেশ কয়েকটি যুদ্ধযান ধ্বংস হয়েছে। পশ্চিম তীরেও বড় হামলার শিকার হয়েছে ইসরায়েলি বাহিনী। এদিকে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের সেনা ঘাঁটি এবং শিল্প এলাকায় আবারও আঘাত হেনে নিজেদের শক্তিমত্তা দেখিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ। এর মধ্যে যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহুর পুরনো খেলা শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে। হামাসের আল কাসাম ব্রিগেড জানিয়েছে বুধবার উত্তর গাজার জাবালিয়ায় এক ইসরায়েলি সেনাকে নির্মূল করেছেন তারা। জাবালিয়া ক্যাম্পের পশ্চিমে ইসরায়েলের একটি অ্যাপাচি হেলিকপ্টারেও SAM-7 রকেট নিক্ষেপ করেন তাদের যোদ্ধারা। তাছাড়া তাদের এক যোদ্ধা ক্যাম্পের পূর্বে একেবারে কাছাকাছি অবস্থান থেকে দখলদার সেনাদের দিকে হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করেন। কাসামের পক্ষ থেকে জানানো হয়, এদিন মধ্য গাজার নুসেইরাতের উত্তরে নতুন ক্যাম্প এলাকায় তারা ইসরায়েলের একটি ইভো ম্যাক্স ড্রোন গুলি করে ভূপাতিত করেছেন এবং একটি মার্কাভা ট্যাঙ্কে আঘাত হেনেছেন। এদিকে ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেড জানিয়েছে বুধবার নেতজারিম অক্ষের পশ্চিমে ইসরায়েলের একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে 107mm রকেট দিয়ে হামলা করেন তাদের যোদ্ধারা। তাছাড়া তারা উত্তর গাজার বেইত হানুন শহরের দিকে অগ্রসরমান শত্রু সেনাদল এবং তাদের গাড়িগুলোকে লক্ষ্য করে বেশ কিছু 60mm মর্টার শেল নিক্ষেপ করেন। দক্ষিণ গাজার খান ইউনিসে গোয়েন্দা মিশনে তৎপর একটি ইসরায়েলি ড্রোন জব্দ করার ফুটেজও প্রকাশ করে আল কুদস। এদিকে অধিকৃত পশ্চিম তীরে দক্ষিণ বেইতলাহমের গুশ এৎজিয়ন বসতিতে ইসরায়েলি সেনাদের উপর গাড়ি তুলে দেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক সেনার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া। ইসরায়েল হায়ুম পত্রিকা জানিয়েছে হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় সামরিক শক্তি বাড়ানো হয়েছে। ইসরায়েল আর্মির রেডিও অবশ্য অভিযানে ব্যবহৃত গাড়িটি পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানায়। বুধবার ইসরায়েলি মিলিটারি কমান্ড জানায়, পশ্চিম তীরের তুলকারমে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটানো হলে দুই উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা আহত হন। দুই কর্মকর্তা হলেন 431তম মেনাশে ব্রিগেডের কমান্ডার এবং 877তম জুডেয়া অ্যান্ড সামারিয়া ডিভিশনের কমান্ডার। তাদের গাড়িকে লক্ষ্য করে আইইডির বিস্ফোরণ ঘটানো হয়। আল মায়াদিন জানিয়েছে, পশ্চিম তীরে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। তুলকারম এবং অন্যান্য এলাকাগুলোতে ইসরায়েলি সেনাদের সঙ্গে প্রচণ্ড লড়াই চালিয়ে যাচ্ছেন প্রতিরোধ যোদ্ধারা। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী বুধবার রাতে জানিয়েছে, ফিলিস্তিনি জনগণের সমর্থনে তারা ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থানে ড্রোন হামলা চালিয়েছেন। অভিযানগুলো ঘোষিত পবিত্র জিহাদের পঞ্চম ধাপের অংশ ছিল বলে জানা যায়। বিবৃতিতে বলা হয়, প্রথম হামলা চালানো হয়েছে ইসরায়েলের ইয়াফা এলাকায় সেনাদের একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানকে লক্ষ্য করে এবং হামলার লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে। দ্বিতীয় অভিযান পরিচালিত হয় আশকেলনের শিল্প এলাকায়। এতে একটি ড্রোন লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। গাজায় আগ্রাসন বন্ধ এবং গাজা থেকে অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত এই ধরনের হামলা চলতে থাকবে বলে বিবৃতিতে অঙ্গীকার করা হয়। এই হামলার আগে বুধবার তেল আবিবের দক্ষিণে শহরতলির একটি সেনা ঘাঁটিতে প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল হামলা চালানোর কথা জানিয়েছিলেন ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারি। মঙ্গলবারও একই ধরনের মিসাইল দিয়ে আঘাত করা হয় তেল আবিবের আরেক সেনা ঘাঁটিতে। হামাস জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে দোহায় কাতার এবং মিশরের মধ্যস্থতায় নিবিড় আলোচনা অব্যাহত রয়েছে। বুধবার এক বিবৃতিতে হামাস বলেছে, সেনা প্রত্যাহার, যুদ্ধবিরতি, বন্দি বিনিময় এবং বাস্তুচ্যুতদের ঘরে ফেরা নিয়ে নতুন কিছু শর্ত ও দাবি তুলেছে ইসরায়েল। এই কারণে প্রস্তাবিত চুক্তিতে পৌঁছতে সময় লাগছে। ইসরায়েলি শর্তাবলী নিয়ে হামাস নমনীয়তা দেখাচ্ছে বলেও বিবৃতিতে বলা হয়। এর আগে রয়টার্স জানায়, কয়েকটি বিষয় অমীমাংসিত থাকলেও যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল এবং হামাসের মধ্যে মতপার্থক্য কমেছে। বড় কোনো অগ্রগতির ঘোষণা না এলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুদ্ধবিরতির প্রচেষ্টার সম্ভাবনার পথ খুলতে সক্ষম হয়েছে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্র। আলোচনায় জড়িত এক ফিলিস্তিনি কর্মকর্তা রয়টার্সকে বলেন, কয়েকটি বড় বিষয়ে সমাধান এলেও মুক্তির জন্য ফিলিস্তিনি বন্দীদের তালিকা এবং গাজায় ইসরায়েলি সেনাদের ভবিষ্যৎ অবস্থান নিয়ে কিছুটা মতবিরোধ রয়ে গেছে। ইসরায়েলি মন্ত্রী আমিচাই চিকলি জানান, আগের মাসগুলোর তুলনায় এবার চুক্তির অনেক কাছাকাছি পৌঁছেছে দুই পক্ষ, কিন্তু অমীমাংসিত ইস্যুগুলোর সুরাহার উপরই চুক্তির সাফল্য কিংবা স্থায়িত্ব নির্ভর করছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, কাতারে সপ্তাহব্যাপী গুরুত্বপূর্ণ আলোচনার পর সম্ভাব্য চুক্তি নিয়ে অভ্যন্তরীণ পরামর্শের জন্য ইসরায়েলের প্রতিনিধি দল ফিরে এসেছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তারা ইসরায়েলে ফিরে আসেন বলে নেতানিয়াহুর দপ্তর থেকে জানানো হয়। পর্যবেক্ষকদের বরাতে তুরস্কের আনাদোলু জানিয়েছে, আলোচনাকে বিলম্বিত করার চেষ্টায় চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই আলোচক দলকে অভ্যন্তরীণ পরামর্শের নামে
ইসরায়েলে ফিরিয়ে নেওয়া হয়। যুদ্ধবিরতি চুক্তি বিলম্বিত করার চেষ্টার জন্য নেতানিয়াহু দেশে বিদেশে সমালোচনার মুখে পড়েছেন। এই অভিযোগে নেতানিয়াহুর পদত্যাগ চেয়ে তেল আবিব সহ বিভিন্ন শহরে অনেক দিন ধরে বিক্ষোভ হচ্ছে। ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, এমন অভিযোগে সরকারের অবিলম্বে পদত্যাগ দাবি করেছেন তারা। বিরোধী দল বলেছে নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার আন্দোলন আরও বেগবান করবেন তারা। এদিকে নেতানিয়াহুর কার্যালয় থেকে বুধবার দেওয়া বিবৃতিতে বলা হয়, হামাস আলোচনায় নতুন বাধা তৈরি করছে। হামাসের নতুন শর্তের কারণে যুদ্ধবিরতি চুক্তি বিলম্বিত হচ্ছে। পোপ ফ্রান্সিস তার ক্রিসমাস বার্তায় গাজার মানবিক পরিস্থিতিতে অত্যন্ত গুরুতর বলে বর্ণনা করে সংলাপ ও শান্তির দরজা খোলার আহ্বান জানিয়েছেন। গাজায় চলমান জাতিগত নির্মূল অভিযান এবং গণহত্যার মধ্যে বুধবার ৮৮ বছর বয়সী পোপের পক্ষ থেকে এই বার্তা এলো। বিশ্বব্যাপী ১৪০ কোটি ক্যাথলিকের নেতা পোপ ফ্রান্সিস ইসরায়েল সরকারের তীব্র সমালোচনা করে অবিলম্বে যুদ্ধবিরতি এবং গাজায় মানবিক সহায়তার প্রবেশাধিকার অবারিত করার আহ্বান জানান। এর আগে বড়দিনের ভাষণেও পোপ গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছিলেন। ভ্যাটিকান সিটির একটি বৈঠকে অংশ নিয়ে তিনি বলেন, ইসরায়েল গাজায় যুদ্ধ নয় বরং বর্বরতা চালাচ্ছে। ভ্যাটিকানের বিভিন্ন বিভাগের নেতৃত্বে দেওয়া ক্যাথলিক কার্ডিনালদের সঙ্গে এক বৈঠকে অংশ নেয় পোপ ফ্রান্সিস। গাজায় ইসরায়েলি বিমান হামলাকে তিনি নিষ্ঠুরতা বলে অভিহিত করেন। আল জাজিরা জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে এক গাড়িতে হামলা চালিয়ে ৫ সাংবাদিককে হত্যা করেছে দখলদার বাহিনী। গাজা সিটির একটি আবাসিক ভবনে বোমা হামলায় আরও ৫ জনের প্রাণহানি ঘটে। ডাক্তাররা বলছেন, তাপমাত্রা কমে যাওয়া এবং খাদ্য, পানি ও প্রয়োজনীয় শীতকালীন সামগ্রী সরবরাহের ওপর ইসরায়েলি অবরোধের কারণে দক্ষিণ গাজায় বাস্তুচ্যুতদের একটি ক্যাম্পে হাইপোথার্মিয়ায় ৩ ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এ পর্যন্ত অন্তত ৪৫,৩৬১ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের ৭০% শিশু ও নারী। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বুধবার সতর্ক করে বলেছেন, সিরিয়ায় কুর্দি যোদ্ধারা অস্ত্র ত্যাগ না করলে তাদের কবর রচিত হবে। সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতনে নেতৃত্ব দেওয়া তুর্কি সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে চলমান সংঘাতের মধ্যে এই কঠোর অবস্থান ব্যক্ত করলেন তিনি। আসাদের পতনের পর থেকে আঙ্কারা জোর দিয়ে বলে আসছে, ওয়াইপিজি মিলিশিয়াকে অবশ্যই বিলুপ্ত করতে হবে। নতুন সিরিয়ায় এই গোষ্ঠীর স্থান হবে না। এরদোয়ান তার ক্ষমতাসীন একে পার্টির এমপিদের উদ্দেশ্যে বলেন, বিচ্ছিন্নতাবাদী হত্যাকারীরা হয় তাদের অস্ত্রকে বিদায় জানাবে, নয়তো তাদের অস্ত্রসহ সিরিয়ার মাটিতে কবর দেওয়া হবে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমরা সেই সন্ত্রাসী সংগঠনকে নির্মূল করব যারা আমাদের কুর্দি ভাই বোন এবং আমাদের রক্তের মাঝে দেয়াল তৈরি করার চেষ্টা করছে। সিরিয়ার ক্ষমতার পালাবদলের পর দেশটির প্রধান কুর্দি উপদলগুলো এখন কোণঠাসা অবস্থায় রয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। ওয়াইপিজি মিলিশিয়া যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ এর প্রধান অংশ। তুরস্ক এই গোষ্ঠীকে তাদের নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকের শাখা হিসেবে দেখে। পিকেকে ১৯৮৪ সাল থেকে তুরস্কে বিদ্রোহ চালিয়ে আসছে। এই অবস্থায় আঙ্কারা বারবার তার ন্যাটো মিত্র ওয়াশিংটন এবং অন্যদের কাছে ওয়াইপিজিকে সমর্থন বন্ধ করার আহ্বান জানিয়ে আসছে। এদিকে সিরিয়ার পশ্চিমাঞ্চলে আসাদের অনুগত বাহিনীর অতর্কিত হামলায় নিরাপত্তা বাহিনীর ১৪ সদস্য নিহত হয়েছেন। সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দর তার্তুসের কাছে এই হামলা হয়। খবরে বলা হয়, কুখ্যাত সেদনায়া কারাগারে বন্দী নির্যাতনের সঙ্গে জড়িত অভিযোগে আসাদ সরকারের এক সাবেক কর্মকর্তাকে গ্রেপ্তারের চেষ্টা চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় তাদের উপর অতর্কিত হামলা চালানো হয়। তাছাড়া লাতাকিয়া ও হোমসে সংঘর্ষের খবর পাওয়া গেছে। রাজধানী দামেস্ক, হোমস এবং জাবালে শহরে কারফিউ জারি করেছে সিরিয়ার ক্ষমতাসীন নতুন প্রশাসন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।